দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সভায় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করবে সরকার। সভায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা যন্ত্র দুটি সফলভাবে উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও হামলার ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। দুপুরে তদন্ত কমিটির সদস্যরা সংঘর্ষের স্থানগুলো পরিদর্শন করেছে। নারী ঘটিত একটি বিষয় নিয়ে রোববার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে দেখা করতে গেলে সেখানে বাকবিতণ্ডা হয়। পরে কয়েকজন শিক্ষার্থী ও রাকসুর জিএস আম্মারের সাথে কথা কাটাকাটির জের ধরে সেই ছাত্রলীগ কর্মীকে পিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষিপণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তি নির্ভর কৃষির উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বলেও জানান তিনি। ক্রিকেট, ব্যক্তিগত পারফরমেন্সে গুরুত্ব দিতে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ছেন মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় টি-20-র মতো ওয়ানডে দলের দায়িত্ব পাচ্ছেন লিটন দাস। অচিরেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে পিসিবি। 2025 সালের 12 জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে অধিনায়ক হন মিরাজ। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তার নেতৃত্বে বিদেশের মাটিতে 13টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র 2টি। অন্যদিকে সম্প্রতি মাঠের পারফরমেন্সও সুবিধা করতে পারছেন না মিরাজ। ধারণা করা হচ্ছে নির্ভর হয়ে খেলায় মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার। তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের মানুষ। পর্যাপ্ত সরবরাহের অভাবে বাসাবাড়িতে ভোগান্তিতে পড়েছে গৃহিণীরা। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আর সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জে শিল্প কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টেক্সটাইল, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সাভার ও নারায়ণগঞ্জ সহ অনেক স্থানেই বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আমাদের অনেক দিন যাবত কোনো গ্যাস নেই, আমরা একটু কোনো গ্যাস পাই না, বাধ্য হয়ে এই যে কারেন্টের চুলা ব্যবহার করতেছি। কতদিন ধরে গ্যাস নাই, আমরা রাঁধতে পারি কিনা, এমনি গ্যাস বিল দিতেছি। গাজীপুরেও গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পাশাপাশি বিভিন্ন কারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা লাইন ধরে যাইলে যাওয়ার পরে আমাকে গ্যাস ঢুকে 80 টাকা 90 টাকা, এক টিপ মারি আর গ্যাস থাকে না। আমি আসছি 10টার দিকে, এখনও দেখা যাচ্ছে আরও ঘন্টা 2 ঘন্টা লাগবে। দ্রুততম সময়ের মধ্যে এই গ্যাস সংকটের সমাধান না হলে রপ্তানিমুখী কারখানাগুলোর আর্থিক ক্ষতির আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খালের 2 পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ক্ষমতার উৎস জনগণ, আর সরকার কেবল জনগণের সেবক।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। একই সাথে গাছের পরিচর্যা করতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যেখানে যেখানে বৃক্ষরোপণ হবে, বিশেষ করে বরিশাল 1 আসনে আমি নিজে কিন্তু প্রত্যেকটা জায়গায় আবার পরিদর্শন করবো যে পরিচর্যাটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি দায়িত্ব নিয়ে থাকেন তাহলে এই গাছ নিজে নিজে বড় হবে যতটুকু পর্যন্ত, ততটুকু পর্যন্ত দায়িত্ব কিন্তু রোপণকারীকে নিতে হবে। বাংলাদেশকে কৃষি পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষি পণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তি নির্ভর কৃষির উপরে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষি পণ্যকে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে বলেও জানান তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সরকার বিভিন্ন জায়গায় দলীয় লোকদের পদায়ন করেছে। দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জে দলটির উদ্যোগে পদযাত্রা শেষে সমাবেশে কথা বলেন তিনি। পদযাত্রায় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ছাড়াও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তারা সরকার, বিএনপি এবং দলটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। বদলে যাচ্ছে কারাগারের নাম, কারা বিধিতেও আসছে পরিবর্তন। মাদকাসক্ত বন্দীদের জন্য নির্মিত হচ্ছে 4টি বিশেষায়িত কারাগার। জেল পালানো ঠেকাতে বন্দীদের হাতে বসছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নম্বর। কারা ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে জোর দেয়া হচ্ছে ডিজিটালাইজেশনের উপর। এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন কারা অধিদপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দেশের কারাগারগুলোতে নানা সময়ে অনিয়ম আর দুর্নীতির নানা অভিযোগ পাওয়া যায়। এছাড়া ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দির চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। নিরাপত্তা ও সেবার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এমন প্রেক্ষাপটে বিধির সঙ্গে নামও পরিবর্তন হচ্ছে কারাগারের। কারেকশন সার্ভিসের নাম প্রপোজাল দিয়েছিল মন্ত্রণালয় থেকে, তারা বলেছে যে কাস্টডিটাকে অ্যাড করার জন্য। সো মন্ত্রণালয়ের প্রস্তাবনা হচ্ছে কাস্টডি অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ, এরকম একটা খসড়া নাম বিবেচনায় আছে। 24-এর অভ্যুত্থানের পর জেল ভেঙে পালানো 2200-র অধিক বন্দির মধ্যে এখনও অধরা 600-র বেশি। উদ্ধার হয়নি অস্ত্র ও 10,000-এর বেশি গুলি। কিছু বন্দী নিজেরাই সারেন্ডার করেছে, কিছু বন্দী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে এবং ধাপে ধাপে এটা কমে এসছে। বর্তমানে এই সংখ্যাটা 600-র কিছু বেশি। এখন সর্বমোট 28টা অস্ত্র এখনো বাদ আছে। রাফলি অ্যারাউন্ড 10,000-এর মতো অ্যামুনিশন এখনো আমাদের মিসিং আছে। আইজি প্রিজন আরও জানান, কারাগার ব্যবস্থাপনায় নগদ টাকার লেনদেন, মুঠোফোন আর মাদক হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এটা রিয়েলিটি, অতীতে ছিল, এখনও আছে। মাদকের সাথে আমার কিছু অসাধু কর্মচারীও জড়িত এবং তারা বিভিন্নভাবে সাপোর্ট করছে এবং নিজেরও অনেক সময় ক্যারি করে। 80 লক্ষ টাকার উপর কিন্তু উদ্ধার হয়েছে। আমরা প্রায় মোর দ্যান 3,000 অবৈধ মোবাইল উদ্ধার করেছি। এখন সিচুয়েশন আমি বিশ্বাস করি যে অনেক ইমপ্রুভ করেছে। অবকাঠামো, জনবল, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও বন্দি পুনর্বাসন ব্যবস্থাকে আরও আধুনিক করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন কারা প্রধান। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল শেখ হত্যা মামলায় 3 আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। আসামিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চান সর্দার, মোহাম্মদ বাবুল আকন্দ ও তারা সর্দারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এদের দুজন এখনও পলাতক রয়েছে। এদিকে মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হাসান এ রায় দেয়। নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন তিনি। শুনানি শেষে আইভির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মঙ্গলবার আসামি দীর্ঘদিন
কারাবন্দী ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির 205 ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করা হয়। তিনি বলেন, পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল যশোর শহরের নীলগঞ্জ এলাকায় বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নীলগঞ্জ এলাকার একটি মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের দাবি, মাদ্রাসায় শিশুদের যাতায়াত পছন্দ করতেন না এমপি কন্যা অনন্যা। তিনি বিভিন্ন সময় মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বকাঝকা করতেন এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। সোমবার সকালেও অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। রাতে বিষয়টি নিয়ে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসা খোলার পর অনন্যা আবার সেখানে গিয়ে মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন অভিভাবকরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল 10টার দিকে এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সংসদ সদস্যের মেয়ে মাদকাসক্ত অবস্থায় প্রায়ই এলাকায় নানা ঝামেলা করেন। তবে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। প্রত্নতাত্ত্বিক ইতিহাস নিয়ে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের সাথে কাজ করবে বলে জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জিয়ান মার্কের। দুপুরে নাটোরের রানী ভবানীর রাজবাড়ি, উত্তরা গণভবন ও হালঝিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। নাটোরের বিভিন্ন প্রাচীন ঐতিহ্য ও স্থাপনা ঘুরে দেখে এবং প্রশংসা করেন জিয়ান মার্ক। এ সময় ফ্রান্সের দূতাবাসের কর্মকর্তা ও নাটোর জেলা প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রদূতের সাথে ছিলেন। চট্টগ্রামে আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে সিএমপি। এই ঘটনায় জড়িত 2 আসামিকেও গ্রেফতার সহ প্রায় 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। দুপুরে নগরের ওয়াসা মোড় এলাকায় সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, 20 জুলাই আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে এক নারীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চোররা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে গেল 27 জুলাই পাহাড়তলী থানার নেসারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে আলম ও মনির হোসেন নামে 2 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 আসামি চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে বাবা ছেলে নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে জেগে ওঠা চরে কাশবনের খড় কেটে নৌকায় বাড়ি ফিরছিলেন এক নারীসহ 7 জন। নৌকাটি মাঝ নদীতে তীব্র স্রোতে ভেসে যায়। এ সময় সাঁতার দিয়ে 5 জন পাড়ে উঠলেও কাউসার রহমান ও তার ছেলে জিয়ারুল ইসলাম নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে পাবনার শত শত কৃষক স্বাবলম্বী হয়েছেন। নতুন এই পদ্ধতি ব্যবহার করে অনেক কৃষক উপকৃত হচ্ছেন। পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার 15টি প্রদর্শনী ক্ষেতে কৃষককে আধুনিক মালচিং পদ্ধতির প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত ধারণা দিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহায়তায় তাদের করলা ও লাউ সহ বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। খরচ কম হওয়ার ফলে কৃষকরা আর্থিকভাবে বেশ স্বাবলম্বী হচ্ছেন। এছাড়া জমির উর্বরতাও নষ্ট হয় না। তাদের উদ্দেশ্য একটাই, কৃষককে আর্থিকভাবে লাভবান এবং দেশের সবজির চাহিদা পূরণ হোক। এনটিভির সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন দুলালের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কনভেনশন হলে আয়োজিত এ স্মরণ সভায় জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষ পর্বে মরহুম ওসমান হারুনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দেশের গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর শিগগিরই সংকট কেটে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এদিকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় আজও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। আর বাসাবাড়ি গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগে সাধারণ মানুষ। আবির আহমেদের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে শুরু হয় যানবাহনের দীর্ঘ সারি।
গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন চালকেরা, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। কোথাও গ্যাসের সরবরাহ সীমিত, আবার কোথাও একেবারেই নেই। রাত 4টা বাজে আমরা সিরিয়াল দিছি, এখন আমরা সিরিয়ালে বসে আছি। ওভারে গাড়ি চালাই, এখন বাজে 11টার কাছাকাছি। কখন গ্যাস পাবো কোনো নির্দিষ্ট সময় নাই। গ্যাস সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিএনজি অটোরিকশা চালকের উপর। গ্যাস সংগ্রহ করতেই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় যাত্রী পরিবহনের সুযোগ কমে যাচ্ছে। এখনো পর্যন্ত গাড়ি পাইনি, এখন বাজে 11টা, বউ 4টে বাজে আইছি। বউ বললাম তো আশা রয়েছে বাবার টাকা আনবো, আমরা বাজার করে খাবো। 100 টাকার গ্যাস দিয়ে আমরা জমাই মারবো না, বেতনই করবো না, আপনার ফ্যামিলি চালামো। পাম্প কর্তৃপক্ষ বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিন দিন সংকট আরও প্রকট হচ্ছে। সর্বোচ্চ 5 থেকে 7টা গাড়ি দাঁড়াই থাকতো, আর বেশি গাড়ি থাকতো না। এখন একবারে সিরিয়াল মগবাজার মোড় পর্যন্ত 3 সিরিয়াল হয়ে গেছে। কোম্পানির লস হইতেছে, অনেক শ্রমিক বসে রয়েছে, সেল দিতে পারতেছে না, অনেক গাড়ি অনেক ঝামেলা করতেছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত জানান, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সংক্রান্ত একটি চিঠি পাঠানোর পাশাপাশি মঙ্গলবার তার সাথে ফোনেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে উনি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে তিনি একটি ফিডব্যাক দেবেন, যাতে করে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সরকার পাশে থাকতে পারে। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করছি, কিন্তু এগুলো তো খুব সহজ প্রসেস না। আপনি গ্যাস খুব খনন করে গ্যাস তোলা স্থলভাগে, আপনারা জানেন আমাদের অফশোরের গ্যাসের জন্য দরপত্র আহ্বান করে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা দেওয়ার পরও বেশ কয়েক বছর লেগে যাবে সমুদ্রের গ্যাস তুলতে। বেশি এলএনজি আনার চেষ্টা করছি, ভোলার গ্যাস যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি, এগুলো করতে হবে। এগুলো করা না গেলে আসলে আমরা পিছিয়ে পড়ব। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন বঙ্গভবনে দাপ্তরিক কাজ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সকাল 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাক্ষাৎ শেষে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন তিনি। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। সবশেষে জোহরের নামাজ আদায় শেষে দুপুরে বঙ্গভবন ত্যাগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গত 24 জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। এ বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন। তবে কবে নির্বাচন হবে, সংসদের অধিবেশনের মধ্যে নাকি অধিবেশনের শেষে, সেসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ইফতেখার রেজার রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তথা কমিশনের বৈঠকের রীতি অনুযায়ী মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে, আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি না।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে এর মধ্যে চিঠি দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের এমপির সদস্যপদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে মতামত এলে পরবর্তী ব্যবস্থা নেবে ইসি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সাক্ষাৎ করতে এলে বাংলাদেশের জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ে নিজের দপ্তর থেকে মধ্যাহ্নের পর পায়ে হেঁটে শিক্ষা মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আলোচনা হয় বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন এবং বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর এবং হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক একটি সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে। এডুকেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, বুয়েট এবং ইউজিসি আমরা বসে এটাকে অর্গানাইজ করব। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে বিশ্বাস করেন এই ধরনের মডার্ন ল্যাব রিসার্চের জন্য আমাদের প্রয়োজন। সিনথেটিক ল্যাব তৈরি হলে উৎপাদন খরচ কমার পাশাপাশি গবেষণার পরিধি বাড়বে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর ওরফে এসকে সুরকে দুদকে করা মামলায় 3 বছরে কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন এসকে সুর। এর আগে গত 15 জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 2024 সালের 23 ডিসেম্বর এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। 2025 সালের 4 আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে একই বছরের 6 নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় 7 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। 2025 সালে 14 জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। স্বাস্থ্য সচিব ও বিএসটিআই কর্তৃপক্ষকে কমিটিতে বুয়েটের 1 জন, সায়েন্স ল্যাবরেটরির 1 জন ও বিএসটিআই এর 1 জন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে, যারা 15 দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। একই সঙ্গে টুথপেস্টের মধ্যে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক রোধে কার্যকর ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। শুধুমাত্র আইন প্রণয়ন করে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। বিএনপির লক্ষ্য দেশের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে এটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। এর জন্য প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদক কে নির্মূল করা সম্ভব না। আমি বিশেষ করে আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সরকারি অন্যান্য প্রকল্পের দায়িত্ব বিরোধী দলীয় সংসদ সদস্যদের পালন করতে না দিয়ে সরকার জনপ্রতিনিধিদের অধিকার ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রাজধানী মগবাজার আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমরা নির্বাচনের আগেও এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যত রকম বলা হচ্ছিল, এটা যে জনগণের টাকা যাই দিক, কিন্তু সংসদ সদস্যদের কোনো ভূমিকা নাই যদি তিনি বিরোধী দলের হন। এবং আরো দুঃখজনক লক্ষ্য করেছেন তো যে বিরোধী দলের নির্বাচনী আসনগুলোতে উন্নয়ন কাজ তদারক করার জন্য সরকারি দল থেকে যারা সংরক্ষিত ছিলেন মহিলা, তাদেরকে জামাতের আসনগুলোর উন্নয়ন ওনারা মনিটর করবেন। হোয়াট ইজ ইট? তো সাংবিধানিক ভাবে একজন এমপির অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। সারা দেশে 40,000 শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি হয়ে আছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের 40 কর্মকর্তার কাছে। পরিদর্শন ও অডিটের নামে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। ঘুষ কম দিলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করার সুপারিশ করেন এসব অসাধু কর্মকর্তা। অধিদপ্তরের কয়েকজন পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, দুদক ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নজির নেই পরিদর্শন অধিদপ্তরে। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কাজ শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ধরা। কিন্তু এসব অনিয়ম বন্ধের নামে পরিদর্শনে গিয়ে অসহায় শিক্ষক ও প্রতিষ্ঠানের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পরিদর্শক ও অডিটরদের বিরুদ্ধে। দুর্নীতিগ্রস্ত ও ঘুষের দায়ে অভিযুক্ত এরকম 15 জন কর্মকর্তার তথ্য রয়েছে এনটিভির কাছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক আলফাজ উদ্দিন, পরিদর্শক নুসরাত হাসনিন ও মকবুলা রহমান সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ জমা পড়েছে দুদক ও শিক্ষা মন্ত্রণালয়ে। পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে 10 লাখ টাকার উপরে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে নুসরাত হাসনিনের বিরুদ্ধে। অধিদপ্তরের যুগ্ম পরিচালকের এক ফোনালাপে জানা যায় তার ঘুষের পরিমাণ 10 লাখের উপরে। পুরুষের চেয়েও তো 10 গুণ বেশি। আমার এলাকা থেকে 3টা প্রতিষ্ঠান থেকে তার অভিযোগ আসছে। বড় অভিযোগ, বড় মানে কি ওই সময় কেউ খাইতে সাহস পায় না। এছাড়া পরিদর্শক মকবুলা রহমানের বিরুদ্ধে চাঁদপুরের ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে 10 লাখ টাকা ঘুষ নিয়েছেন এই মর্মে দুদকে অভিযোগ রয়েছে। প্রত্যেক শিক্ষকদের কাছ থেকে 1 এমপিও এবং হাফ এমপিও টাকা তুইলা প্রায় 12 থেকে 15 লক্ষ টাকা প্রায় এই মকবুলুর রহমান এবং সিরাজুল ইসলামকে ঘুষ প্রদান করেন, যাতে করে সঠিক তথ্য এবং সঠিক রিপোর্ট যাতে প্রদান না করেন। এক দপ্তরে 3 বছরের বেশি থাকা যাবে না বিধান থাকলেও আওয়ামী লীগের সময় টানা 10 বছর ছিলেন পরিদর্শক কাউসার হোসেন। ঘুষের দায়ে বরখাস্ত হলেও জুলাই বিপ্লবের পর আবারও পরিদর্শন অধিদপ্তরে মোটা অঙ্কের বিনিময়ে নিজের জায়গা করে নিয়েছেন। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে এনটিভির প্রতিবেদককে উল্টো অনৈতিক প্রস্তাব করেন কাউসার হোসেন। কথা বলবো না, আমি মানিকের মাধ্যমে কথা বলবো। মানিককে আমাদের এখানে সবকিছু সে দেখে, মালিক রাশিদুল হাসান মালিক আপনার সাথে কথা বলবো, মালিকের সাথে মানিকের মাধ্যমে কথা বলবো। কর্মকর্তাদের ঘুষের বিষয়ে বক্তব্য জানতে যুগ্ম পরিচালকের রুমে প্রবেশ করতেই দেখা যায় নুসরাত হাসনিন, কাউসার হোসেন, মকবুলা রহমান সহ দুর্নীতির অভিযোগের কর্মকর্তাদের। এনটিভি টিমের উপস্থিতি দেখে দ্রুত রুম ছাড়েন তারা।
এসব কর্মকর্তাদের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সরাসরি কথা বলতে রাজি হননি যুগ্ম পরিচালক অধ্যাপক ইদ্রিস আলী। এত তো অভিযোগ থাকার পরেও, এত জায়গা থেকে অভিযোগ আসার পরেও মানে ওনাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেন না কেন? তার বিরুদ্ধে অভিযোগ তো থাকেই, পত্রিকায় আসে, আমরা তদন্ত করছি, কিন্তু এগুলা চূড়ান্ত অ্যাকশন বা বদলির দায়িত্ব তো আমাদের না, এটা তো আমাদের মিনিস্ট্রি বা কর্তৃপক্ষের দায়িত্ব। দুর্নীতির অভিযোগে এই প্রতিষ্ঠানের পরিচালক শহীদুল ইসলামকে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দলীয় ব্যক্তিদের রাষ্ট্রীয় পদ পদবি দিয়ে মূল্যায়ন করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অভিযোগ করেন নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দেওয়ার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে তারা। বিকেলে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ বিশেষত স্বাস্থ্য পেশাজীবীদের স্মরণে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, শেখ হাসিনার সময় নিয়ে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করলেও বিএনপি তা 5 মাসে করছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় অধিকাংশ চিকিৎসকের ভূমিকা ছিল প্রশংসনীয়, তাদের সরকারিভাবে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি। পেশাজীবীদের মেধা ভিত্তিতে নিয়োগ হওয়ার কথা ছিল উল্লেখ করে নাহিদ অভিযোগ করেন, আগের মতোই রাজনৈতিক কায়দায় চিকিৎসকদের বদলি করে হয়রানি করা হচ্ছে। এই সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এই যে 12টা জায়গায় আপনি দিলেন, কিসের ভিত্তিতে দিলেন, কিসের যোগ্যতায় দিলেন? সরকার দিয়েছে যাদেরকে তারা মূল্যায়ন করতে পারে নাই রাজনৈতিকভাবে, অর্থাৎ রাষ্ট্রকে, সরকারকে তারা ব্যবহার করছে রিওয়ার্ড দেওয়ার জন্য। 24শে জুলাই আন্দোলনে 7.62 মিলিমিটারের বুলেট পুলিশই ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শুধুমাত্র বিদায়ী রাষ্ট্রপতি নন, যে কোনো রাষ্ট্রপতি যদি দায়িত্ব গ্রহণের আগে এবং দায়িত্ব ছেড়ে দেওয়ার পর কোনো অপরাধ করে থাকেন তবে তাকে বিচারের মুখোমুখি করতে কোনো বাধা নেই বলে জানান ডাক্তার জাহেদ। সরকারি চাকরি বিধান মেনে 32 যুগ্ম সচিব পদমর্যাদা কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সাথে 2018 সালের নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা নেই। তবে 2018 সালের নির্বাচনে অনিয়ম নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশই এই অস্ত্র ব্যবহার করেছে। সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। বিজেপির কাছে তো ছিলই, বিজেপি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, সেটারই গুলি এটা হয়েছে। সুতরাং মানে ওই যে তদন্ত বলতে সোকল যে তদন্ত ইন্ডিকেট করা হয়, সেই তদন্তের কিছু নাই। বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন পরিচালিত লায়ন চক্ষু ও জেনারেল হাসপাতালে 9 বেডের হেমোডায়ালিসিস ও বাংলাদেশের প্রথম শিশু অ্যান্ডো ল্যাপারোস্কোপিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। বিকেলে রাজধানী আগারগাঁওয়ে উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও LCIF এরিয়া লিডার লায়ন AKM রেজাউল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়নিজমের আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, গ্যাট ভাইস এরিয়া লিডার লায়ন বেনজির আহমেদ, ভাইস এরিয়া লিডার শফিল আলম এবং কাউন্সিল চেয়ারম্যান মোসলে উদ্দিন অপু, মাল্টিপল জেলা 315 বাংলাদেশ এর সিনিয়র ও জাতীয় পর্যায়ের লায়ন নেতৃবৃন্দ। পরে অতিথিরা সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করেন। নাহিদের বিকল্প নেই, তবে তার অভাবটা অনুভব করতে দিবেন না হাসান তাসকিনরা। এমনটাই বিশ্বাস বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর। ইনজুরির কারণে নাহিদের লিটনরা আক্ষেপে পরিণত হলেও সম্ভাব্য সেরা দল নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছেন শান্তরা বলে মনে করেন এই সাবেক অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে নাহিদ রানা ছিটকে যাওয়ায় দায়িত্বটা বেড়েছে তাসকিন হাসানদের। স্টিভেন স্মিথ হেডদের দ্রুতই সাজঘরে ফেরাতে যে তাদের দিকেই তাকিয়ে থাকবেন অধিনায়ক। নাহিদকে না পাওয়া নিয়ে আক্ষেপের মাত্রা বাড়লেও বাংলাদেশের বর্তমান পেস আক্রমণকেও যথেষ্ট শক্তিশালী মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই, তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। আমাদের ফাস্ট বোলিং ইউনিট আজকে প্রায় 4-5 বছর ধরে কিন্তু একটা ভালো অবস্থানে আছে এবং টেস্ট ম্যাচগুলিতে যথেষ্ট ভালো বল করে দিচ্ছে। তো
আমি আশা করি যে আমাদের এখন যারা যাচ্ছে ওদেরও ক্যাপাবিলিটি আছে ভালো বোলিং করার এবং ওদের কাছ থেকে ভালো কিছু দেখতে পাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঘোষিত দলে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি। সাদমান, তানজিদ, মোমেনুল, শান্ত, টপ অর্ডারের 4 ব্যাটারই বাঁহাতি। এরই মাঝে দীর্ঘদিন পর দলে ফিরেছেন জাকের আলী ও সৌম্য। দল নির্বাচন নিয়ে প্রশ্নের অবকাশ থাকলেও এই দলকেই সম্ভাব্য সেরা দল মানছেন এই সাবেক অধিনায়ক। বামহাতি ডানহাতি এটা কোনো ব্যাপার না, এখানে কিন্তু সেরা ব্যাটার যারা আছে এদেরকে নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট আগাবে। তো টিম ম্যানেজমেন্ট একটা প্ল্যান করে অলরেডি করেছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য, ঠিক ওইভাবে চিন্তা ভাবনা করে ওরা যাবে। এটা আমার বিশ্বাস যে এখানে বাঁহাতি ডানহাতি বড় বিষয় না, বড় বিষয় হলো যে বামহাতি যারাই খেলছে এটা নিজেকে সেলফ অ্যাসেস করে ভালো প্ল্যান করে ব্যাটিং করবে অস্ট্রেলিয়ান বোলারদের, সেটাই আমরা দেখি। এদিকে ব্যক্তিগত পারফরমেন্সকে গুরুত্ব দিতে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ছেন মেহেদী হাসান মিরাজ। এজেন্ডায় থাকুক আর না থাকুক, বুধবারের বোর্ড সভায় এটি যে আলোচনায় থাকবে তার বলার অপেক্ষা রাখে না। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।